Hello student, I'm Latif sir. Today I'll discuss about the first chapter of West Bengal Board Chemistry. The topic is the solid state chemistry. পদার্থের কঠিন অবস্থা। আমরা জানি depending upon the intermolecular force of attraction between the molecules and intermolecular space among them অর্থাৎ পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল এবং তাদের এই অণুগুলোর মধ্যে বা কণাগুলোর মধ্যে যে দূরত্ব অর্থাৎ ইন্টারমলিকুলার স্পেস এর উপর নির্ভর করে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়: সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস। আজ আমি আলোচনা করব পদার্থের কঠিন অবস্থা নিয়ে। পদার্থের কঠিন অবস্থা বলতে সেই অবস্থাকে বোঝায় যে অবস্থায় পদার্থ সৃষ্টিকারী কণাগুলো মধ্য আন্তঃআণবিক আকর্ষণ বলটা সব থেকে বেশি এবং তাদের মধ্যে কণাগুলোর মধ্যে দূরত্ব সব থেকে কম, অর্থাৎ the intermolecular force of attraction among the particles of the matter are maximum in case of solid, that is অর্থাৎ কঠিন, and the intermolecular space are minimum in solid state. পদার্থের কঠিন অবস্থার ক্ষেত্রে কণাগুলোর মধ্যে আহ, দূরত্বটা হচ্ছে, কঠিন অবস্থার ক্ষেত্রে দূরত্ব হচ্ছে সব থেকে কম হয় এবং তার একটাই কারণ হচ্ছে কণাগুলো তীব্র আকর্ষণ বলের দ্বারা পরস্পর যুক্ত থাকে। সেই আকর্ষণ বলের জন্য কঠিন পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থর ক্ষেত্রে তীব্র কণাগুলো তীব্র আকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকার জন্য কণাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না কঠিন পদার্থের ক্ষেত্রে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে যেমন এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অর্থাৎ কণাগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে আকর্ষণ বল সেটা খুব কম। এই জন্য গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে থাকে, কিন্তু কঠিনের ক্ষেত্রে সব থেকে আকর্ষণ বল সব থেকে বেশি। এই জন্য কণাগুলো একদম একটার সাথে একটা টাচে থাকে। আর লিকুইডের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে মাঝামাঝি, এই আকর্ষণ বলটাও মাঝামাঝি আর তাদের মধ্যে আহ, যে দূরত্ব অণুগুলোর মধ্যে দূরত্ব সেটাও মাঝামাঝি। কাদের মাঝামাঝি? কঠিন এবং গ্যাসের। সো পদার্থের কঠিন অবস্থা হলো, কঠিন পদার্থ কাদের বলে? কঠিন পদার্থ হলো সেই সমস্ত পদার্থ যার পদার্থ সমূহ যারা দৃঢ়। কারণ দৃঢ় হয় কারণ হচ্ছে এরা তীব্র আকর্ষণ বলের দ্বারা পরস্পর যুক্ত থাকে এবং অসংনম্য অর্থাৎ ইনকম্প্রেসেবল, তাকে সংকুচিত করা যায় না। চাপ দিয়ে কঠিন পদার্থকে সহজে সংকুচিত করা যায় না, কিন্তু গ্যাসকে, একটা বড় আয়তনের বেলুনকে চেপে আমি ছোট করে দিতে পারবো। গ্যাসকে সব থেকে বেশি সংকোচন করা যায়, সেই জন্য গ্যাস সব থেকে বেশি সংনম্য অর্থাৎ কম্প্রেসেবল। এবং যাদের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, কারণ হচ্ছে কঠিন পদার্থের মধ্যে কণাগুলো একটা অপরের সাথে খুব ক্লোজলি টাচে থাকে এবং তাদের মধ্যে আকর্ষণ বল তীব্র হয় এবং তার এই কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো সুন্দরভাবে সজ্জিত থাকে। কণাগুলো বলতে এই কঠিন পদার্থটা যে কণা দিয়ে তৈরি, অর্থাৎ সেটা পরমাণু হতে পারে, অণুও হতে পারে, অথবা আয়নও হতে পারে। কঠিন পদার্থসমূহ দৃঢ় ও অসংনম্য হয়, তার কারণ হচ্ছে কঠিন পদার্থ গঠনকারী কণা অর্থাৎ অণু, পরমাণু এবং আয়ন সমূহ নিজেদের মধ্যে তীব্র আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, ফলে কণাগুলোর অবস্থান পরিবর্তন করতে পারে না। তারা কি করতে পারে? একটা জায়গায় থেকে শুধুমাত্র দে ক্যান ভাইব্রেট অ্যান্ড রোটেট, তারা একটা জায়গায় স্থির থেকে কম্পিত হতে পারে এবং ঘুরতে পারে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাস আর তরল, গ্যাসের ক্ষেত্রে সব থেকে বেশি হয় কি, কণাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় র্যান্ডমলি দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ? তরলের ক্ষেত্রেও তাই সেরকম, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সব থেকে বেশি সেই ঘুরে বেড়ানো, কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো যেতে পারে না। এখন কঠিন পদার্থের শ্রেণীবিন্যাস। গঠনকারী কণিকাগুলোর বিন্যাস মানে কিভাবে সাজিয়ে আছে তার উপর ভিত্তি করে কঠিন পদার্থ দুই প্রকার হতে পারে, যথা কেলাসাকার বা ক্রিস্টালাইন সলিড আর অনিয়ত্তাকার কঠিন বা অ্যামারফাস সলিড। গঠনকারী কিসের ভিত্তিতে? গঠনকারী ওই কঠিন পদার্থ গঠনকারী কণাগুলোর বিন্যাসের শৃঙ্খলা অনুযায়ী, মানে কিভাবে সাজিয়ে আছে। তারা তো খুবই কাছাকাছি থাকে, সেগুলো কাছাকাছি থাকলেও তাদের সাজানোটা আলাদা। দুটোই কঠিন পদার্থ, কেলাসাকার কঠিন পদার্থ কঠিন পদার্থ, আর অনিয়ত্তাকারটাও কঠিন পদার্থ। আমার এই এই সম্বন্ধে বলার ক্ষেত্রে একটা মনে পড়ে গেল, ফুটবল খেলতে যাচ্ছি এই কদিন, যাক লকডাউন হয়েছে বলে কদিন ফ্রি পাচ্ছি, সন্ধ্যাবেলা একটু ফুটবল খেলা হচ্ছে। তো আমরা যখন খেলতে যাই মাঠে, আমরা যেটা খেলি, আমরা কোনোদিন তো প্র্যাকটিস করি না।
তো যেখানে ফুটবল সেখানে আমরা সব এক জায়গায় গিয়ে জড়ো হয়ে যাই। আর টিভিতে যখন খেলা দেখি তখন দেখতে পাই যে কত সুন্দর কোচ ফিল্ড মাঠের মধ্যে টিমকে অ্যারেঞ্জ করেছে, সাজিয়েছে টিমকে, কে কোথায় খেলবে, স্ট্রাইকারে কে খেলবে, ব্যাকে কে খেলবে, সুন্দরভাবে সাজানো থাকে ম্যানগুলোকে, টিমের ম্যানগুলোকে, যেগুলো এই ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা ইন্টারন্যাশনাল যে খেলাগুলো হয়। কিন্তু আমরা যারা মাঠে গ্রামে খেলি, কোনোদিন প্র্যাকটিস করি না, ও যেখানে বল সেখানে আমরা সবাই মিলে। হ্যাঁ। তো কেলাসাকার কঠিন পদার্থ আর অনিয়ত্তাকর কঠিন পদার্থ ঠিক সেমনি। যেমন আমরা যেটা খেলি সেখানে যেখানে বল সেখানে আমরা সবাই, সেখানে কোনো সাজার কণাগুলো, মানে আমাদের কোনো, মানে কে কোথায় খেলবে কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক তেমনি অনিয়ত্তার কঠিন পদার্থের ক্ষেত্রেও তাই। অনিয়ত্তাকার কঠিন পদার্থের ক্ষেত্রেও কণাগুলোর কোনো ওরকম নির্দিষ্ট শৃঙ্খলা নেই, আছে খুব কম, মানে সাজানো হয়। আমাদের যেমন মাঠে খেলার প্রথমে বলে দেয় এ এখানে খেলবি, ও ওখানে খেলবি, কেউ ওপরে খেলবি, কেউ ব্যাকে খেলবি। কিন্তু ওই খেলা চালু হলে আবার যে যার র্যান্ডম হয়ে যায়, যে বল যেখানে সেখানে সবাই। অনিয়ত্তাকার কঠিন পদার্থেও ঠিক তেমনি, কণাগুলো একটু একটু সজ্জা থাকে, শৃঙ্খলা একটু থাকে, কিন্তু আবার একটু দূরে গিয়ে আবার সেই শৃঙ্খলা ভেঙে যায়, অর্থাৎ সুন্দরভাবে সাজিয়ে থাকে না। কিন্তু কেলাসাকার কঠিন পদার্থ ওই ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবল গুলোর মতো বা ন্যাশনাল ফুটবল গুলোর মতো, যেখানে যাকে যেখানে খেলতে বলা হবে সে সেখানেই খেলবে, সুন্দরভাবে সাজানো থাকবে। তো ওই রকম ক্লাস এক, যেমন আমরাও আমাদেরটাও টিম, ইন্টারন্যাশনাল খেলাগুলোর যে ফুটবল টিমগুলোও টিম, দুটোই টিম। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে সুন্দর শৃঙ্খলা মইনে খেলা হয়, আর একটা হচ্ছে যে কোনো শৃঙ্খলা নাই, বিশৃঙ্খল ভাবে খেলা হয়। ঠিক তেমনি কঠিন পদার্থ দুই প্রকার। কঠিন পদার্থ গঠনকারী কণাগুলো, অর্থাৎ পরমাণু বা অণু বা আয়ন যেটা দিয়েই তৈরি হোক কঠিন পদার্থটা, তার উপর বিন্যাসের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়: কেলাসাকার কঠিন পদার্থ অর্থাৎ ক্রিস্টালাইন সলিড, অ্যান্ড অনিয়ত্তাকার, দ্যাট ইজ অ্যামারফাস সলিড। তো কেলাস কঠিন, এখানে আমি একটা দেখাতে পারি কেলাস কঠিন কেমন সজ্জা হয়। এখানে দ্বিমাত্রিক কেলাস, এখানে দেখতে পারো লেখা আছে দ্বিমাত্রিক কেলাস জালক। এখানে তো কণাগুলো একটা এই ডট ডট দিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে এটা পুরোটা একটা কঠিন পদার্থের মধ্যে কণাগুলো এই ডট ডট দিয়ে যেগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা কণা, যেগুলো একটা সুন্দরভাবে একটা নির্দিষ্ট দূরত্বে 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 দেখানো হয়েছে, ও ও পাশে এবং ওপরে সুন্দরভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, একই দূরত্ব মেনটেন করে তারা আছে। আসলে এরকম ভাবে কঠিন পদার্থের কণাগুলো থাকে না, তারা একটার সাথে একটা টাচে থাকে, কিন্তু আহ, মানে সহজ করে বোঝানোর জন্য এরকম দেখানো হয়েছে। এটা হচ্ছে এরকম ভাবে সজ্জিত থাকে কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে, কিন্তু অনিয়ত্তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে এরকম সহ্য থাকে না। একটু সাজানো হলো, আবার মাঝে কোথাও ডিফেক্ট চলে এলো, হ্যান্ডিক্যাপ হয়ে গেল কেলাস কঠিন পদার্থটা, এরকম। তো এইটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী কণাগুলোর সজ্জা। তো দেখা যাক কেলাসাকার কঠিন পদার্থ এবং অনিয়ত্তাকার কঠিন পদার্থের মধ্যে আসলে এদের বৈশিষ্ট্য কি। তো আমরা এখানে আলাদা করে বৈশিষ্ট্য পড়বো না, পার্থক্যের আকারেই এদের বৈশিষ্ট্যগুলো পড়ে নেবো। তো কেলাসাকার কঠিন পদার্থ, কেলাসাকার কঠিন পদার্থ হলো কেলাসাকার কঠিন গঠনকারী কণাগুলোর বিন্যাস সুষম ও সুশৃঙ্খল হয়। এক্ষুনি বলেছি কেলাসাকার কঠিন পদার্থে যে কণাগুলো দিয়ে তৈরি সেইগুলোর বিন্যাস, মানে সজ্জাটা হচ্ছে সুষম, মানে সুন্দরভাবে সুশৃঙ্খল, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রেখে হয়। হুম, সুশৃঙ্খল হয়। কিন্তু অনিয়ত্তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে এদের গঠনকারী কণাগুলো বিন্যাস সুষম ও সুশৃঙ্খল হয় না, বা হলেও একটুখানি হয়, অল্প করে, তারপরে একটু দূরত্ব গিয়ে আবার ভেঙে যায় সেই সুন্দর সজ্জাটা, আবার একটু হয়। তো এরকম, সেই জন্য কি বলা হয় কঠিন পদার্থের গঠনটা যেহেতু সুষম ও সুশৃঙ্খল হয়, কত দূর হবে, যত দূর পর্যন্ত কঠিন পদার্থর কণাটা থাকবে বা কেলাসটা থাকবে তত দূরই এটা সজ্জিত থাকবে। আর সেই জন্য কঠিন পদার্থের ক্ষেত্রে একটা টার্ম ইউজ করা হয়, লং রেঞ্জ অর্ডার। লং রেঞ্জ দীর্ঘ, মানে অনেক দূর পর্যন্ত এদের শৃঙ্খলা বজায় থাকে। আর অনিয়ত্তাকার ক্ষেত্রে কণাগুলো সজ্জা যেহেতু খুব কম হবে, অথবা অনেক সময় থাকেও না। হ্যাঁ, অর্থাৎ এদের জন্য একটা টার্ম ইউজ করা হয় অনিয়ত্তাকারদের ক্ষেত্রে, শর্ট রেঞ্জ অর্ডার। এদের সজ্জাটা শর্ট রেঞ্জ অর্ডার। আর একটা কথা, যে এই চ্যাপ্টারটা পড়ার সময় তোমরা পয়েন্টগুলো খাতায় লিখে নেবে, তাহলে মনে থাকবে। প্রথমে স্ক্রিনশট নিয়ে নেবে যেগুলো বুঝতে পারবে না, আর বারবার দেখবে। ক্লাস দ্বিতীয় পার্থক্য, ক্লাস আকার কঠিন পদার্থের যেহেতু কণাগুলো সুন্দরভাবে সাজ্জিত থাকে, সেই জন্য এদের জ্যামিতিক আকার নির্দিষ্ট।
অর্থাৎ যেমন নুনের দানাগুলো চৌকো 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 হয়। হ্যাঁ, সুন্দর একটা জ্যামিতিক আকার থাকবে। আর অনিয়ত্তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে জ্যামিতিক আকার নির্দিষ্ট থাকে না। এরা পাউডার টাইপের হয়। অনিয়ত্তাকার কঠিন পদার্থ মানে হচ্ছে অ্যামারফাস, মানে পাউডার টাইপের, ধুলো ধুলো ধুলো, কোনো নির্দিষ্ট আকার থাকে না। তৃতীয় পার্থক্য হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। কারণ কি, এদের কণাগুলো সব সুন্দরভাবে সজ্জিত থাকে, সবাই একসাথে গলতে শুরু করে। কিন্তু অনিয়ত্তাকার কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না। অর্থাৎ অনিয়ত্তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে একটা তাপমাত্রায় গলতে শুরু করে আর একটা তাপমাত্রায় গিয়ে শেষ হয়। কিন্তু নিয়ত্তাকারের ক্ষেত্রে বা কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে, ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে, তারা একটা নির্দিষ্ট তাপমাত্রায় সবাই গলে যাবে। যতক্ষণ না সবাই গলবে ততক্ষণ তাপমাত্রা পাল্টাবে না। হ্যাঁ, কিন্তু অনিয়ত্তাকারের ক্ষেত্রে, অ্যামরফাস সলিডের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করবে আর একটা নির্দিষ্ট তাপমাত্রায় শেষ হবে। নেক্সট পয়েন্ট, 4 নম্বর। কেলাসাকার কঠিন পদার্থকে প্রকৃত কঠিন পদার্থ বলে। একটাই কারণ হচ্ছে, এর কারণ এদের ক্ষেত্রে কঠিন পদার্থগুলো সুন্দরভাবে সজ্জিত থাকে, এদেরকে সংকুচিত, এরা দৃঢ় হয়, এদেরকে সংকোচন করা খুব কঠিন হয় কেলাসাকার ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্য এদের প্রকৃত কঠিন বলা হয়। আর অনিয়ত্তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে এদেরকে ছদ্ম কঠিন বা সিউডো সলিড অথবা অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয়, বা সুপার কুলেড ভিসকাস লিকুইড। এর কারণ হচ্ছে এদের ছদ্মবেশী কঠিন পদার্থ বলা হয়, কারণ এরা প্রকৃত কঠিন নয়। কারণ এদের মধ্যে সেই শৃঙ্খলা থাকে না, কণাগুলোর মধ্যে সুন্দর শৃঙ্খলা থাকে না। হ্যাঁ, আর এদের এদের সজ্জার মধ্যে ওই শৃঙ্খলা থাকে না, এদেরকে একটু মানে এদের এই যেমন তরলের ক্ষেত্রে, তরলের কণাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আস্তে আস্তে যেতে পারে। গ্যাসের ক্ষেত্রে খুব দ্রুত যায়, কিন্তু তরলের ক্ষেত্রে তার থেকে কম গতিতে যায়। ঠিক তেমনি অনিয়ত্তাকার কঠিন পদার্থের ক্ষেত্রেও কণাগুলো আস্তে আস্তে খুবই ধীরে ধীরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এই জন্যই একটা কোশ্চেন আছে যে আহ, অনেক পুরোনো দিনের বাড়ির কাঁচে, জানলার কাঁচের নিচের অংশটা ঘন দেখায়। একটাই কারণ হচ্ছে, জানলার কাচের ওপরের অংশ থেকে, কাঁচ হচ্ছে একটা অনিয়ত্তাকার কঠিন পদার্থ, এবং অনিয়ত্তাকার কঠিন পদার্থ হওয়ায় কাঁচের যে কণাগুলো, অর্থাৎ সিলিকা দিয়ে তৈরি, তো সে কাঁচ সৃষ্টিকারী কণাগুলো কি হয়, দিনের বেলায় অতি গরমে উপরের থেকে, ওই তাপমাত্রার পার্থক্যের কারণে ওর ভেতর যে কণাগুলো থাকে, সেই কণাগুলো ওপর থেকে নিচের দিকে অভিকর্ষের টানে নিচের দিকে চলে আসে, জানলার নিচের দিকে, কাঁচের নিচের দিকে। সেই জন্য দীর্ঘদিন এটা হতে হতে নিচের অংশটাকে ঘন হয়ে যায়, নিচের অংশটা ঘন বা মোটা মনে হয়। হ্যাঁ, জানলার সার্সি গুলো, কারণ জানলা হচ্ছে, কাঁচ হচ্ছে একটা অনিয়ত্তাকার কঠিন পদার্থ, আর অনিয়ত্তাকার কঠিন পদার্থগুলো, কণাগুলো ওই লিকুইডের মতো, তরল পদার্থের কণাগুলোর মতো এক জায়গা থেকে আর এক জায়গায় খুব ধীরে হলেও যেতে পারে। হ্যাঁ, সেই জন্য এদেরকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয়। লাস্ট পয়েন্ট, কেলাসাকার কঠিন পদার্থের গুলি অসমসারক বা অ্যানাইসোট্রপিক প্রকৃতির হয়। অ্যানাইসোট্রপিক মানে হচ্ছে এই, এটা বিশেষ একটা মানে বৈশিষ্ট্য কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে, এরা হচ্ছে অসমসারক বা অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক বলতে বোঝায় যে এদের কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে, ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে, বিভিন্ন দিকে কিছু ধর্ম বিভিন্ন প্রকৃতির হয়, একই রকম হয় না। এক্স অক্ষ বরাবর গেলে একরকম হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর গেলে এদের ধর্মটা একটু পাল্টে যাচ্ছে। কিন্তু অনিয়ত্তাকার কঠিনের বৈশিষ্ট্য হচ্ছে এরা সমসারক হয়, অর্থাৎ এদের সমস্ত দিকে কিছু ধর্ম আছে, বিশেষ ধর্ম, সেগুলো সমস্ত দিকে একই প্রকৃতির হয়। সেই ধর্মগুলো কি কি, যেমন প্রতিসারাঙ্ক, থার্মাল এবং অর্থাৎ তাপীয় এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ তাপীয় এবং তড়িৎ পরিবাহিতা, এই ধর্মগুলো, ঘাত সহ্য করার ক্ষমতা, এই কিছু ধর্ম আছে, যেমন প্রতিসারাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, তড়িৎ পরিবাহিতা অর্থাৎ পরিবাহিতা, এই ধর্মগুলো কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন দিকে বিভিন্ন রকম হয়, কিন্তু অনিয়ত্তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে সমস্ত দিকেই একই প্রকৃতির হয় এই ধর্মগুলো। সেই জন্য অনিয়ত্তাকার কঠিন পদার্থকে সমসারক বা আইসোট্রপিক বলা হয়, কিন্তু কেলাসাকার কঠিন পদার্থকে অ্যানাইসোট্রপিক বা অসমসারক বলা হয়। একটা উদাহরণ এরকম আছে, যেমন আমরা জানি মাইকা বা অভ্র। অভ্র হচ্ছে ক্রিস্টালাইন সলিড, কেলাসাকার কঠিন।
অভ্র ক্রিস্টালাইন সলিড। অভ্রর ক্রিস্টালকে যদি নিয়ে আমি উলম্ব ভাবে ওপর নিচে হাত দিয়ে চাপ দিই উলম্ব ভাবে, হ্যাঁ, উলম্ব ভাবে চাপ দিলে সেটা ভাঙবে না, ঘাত সহ্য করার ক্ষমতা আছে। কিন্তু ওই অভ্রকেই আমি উলম্ব না ভাবে অনুভূমিক ভাবে, মানে হাত দুটো দুপাশে দিয়ে চাপ দিই, ভেঙে যাবে। অর্থাৎ অভ্রর ঘাত সহ্য করার ক্ষমতা উলম্ব ভাবে আছে কিন্তু অনুভূমিক ভাবে নেই। তো এই একটা ধর্ম একটা একটা দিক বরাবর সেই ধর্মটা আছে, আর একটা দিক বরাবর থাকে না কঠিন। এটা হচ্ছে ক্রিস্টালাইন কঠিনের একটা বিশেষ বৈশিষ্ট্য, যে ক্রিস্টালাইন সলিড অ্যানাইসোট্রপিক হয়, অ্যামরফাস সলিড এই অনায়ত্তাকার সলিড এরা হচ্ছে আইসোট্রপিক হয়। এখন হচ্ছে কেলাসাকার কঠিনের শ্রেণীবিন্যাস। আমরা এই চ্যাপ্টারে বিশেষ করে কেলাসাকার কঠিন নিয়ে আলোচনা করব, অনিয়ত্তাকার নিয়ে নয়। অনিয়ত্তাকার নিয়ে যা পড়ার এতক্ষণ পড়ে নিয়েছি। তো কেলাসাকার কঠিন পদার্থ, আমি বলেছি কি কঠিন পদার্থ তৈরি হতে পারে অণু দিয়ে, পরমাণু দিয়ে, আয়ন দিয়ে। হ্যাঁ, তো এই কণাগুলোর প্রকৃতির ওপর, যে কেলাস আকার কঠিন গঠনকারী কণাগুলো এবং কণাগুলোর প্রকৃতির ওপর এবং তাদের মধ্যে আকর্ষণ বল, কি প্রকৃতির আকর্ষণ বল আছে তার উপর ভিত্তি করে কেলাস আকার কঠিন পদার্থকে চার ভাগে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে? কণাগুলোর প্রকৃতি এবং সেই কণাগুলোর মধ্যে কি ধরনের আকর্ষণ বল আছে। তো সেই চার ভাগ কি কি? আণবিক কেলাস আকার কঠিন পদার্থ, আয়নীয় বা আয়নিক ক্রিস্টালাইন সলিড, আর 3 নম্বর হচ্ছে সমযোজী কেলাস আকার কঠিন পদার্থ বা কোভ্যালেন্ট সলিড, আর লাস্ট হচ্ছে ধাতব কেলাসাকার কঠিন পদার্থ, ধাতব কেলাসাকার কঠিন পদার্থ বা মেটালিক সলিড। ফার্স্ট, এদের বৈশিষ্ট্য আমরা ওই টেবিলের আকারেই বা ছকের আকারেই পড়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখো, এখানে ছক বানানো হয়েছে। ওপরে লেখা আছে 4 ধরনের কঠিন পদার্থ, কেলাসাকার কঠিন পদার্থ। আর এই লেফট সাইডে লেখা আছে তাদের বিভিন্ন ধর্মগুলো, বৈশিষ্ট্যগুলো। তো ফার্স্ট হচ্ছে আণবিক কঠিন পদার্থ, তারপরে আয়নীয় কঠিন পদার্থ বা আয়নিক ক্রিস্টালাইন সলিড, তারপর হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী কঠিন, লাস্ট হচ্ছে মেটালিক বা ধাতব কঠিন। তো প্রথমে দেখি গঠনকারী কণাগুলো। আণবিক কঠিন পদার্থের ক্ষেত্রে গঠনকারী কণাগুলো হচ্ছে অণু দিয়ে তৈরি। কি দিয়ে? অণু দিয়ে। আণবিক কঠিন পদার্থ, সেই জন্য এদের আণবিক বলা হয়। আয়নীয় কঠিন পদার্থ, এদের কণাগুলো তৈরি হচ্ছে আয়ন দিয়ে তৈরি হবে। যেমন আমি দেখতে পারি এখানে উদাহরণটা লাস্টে উদাহরণ লেখা আছে, আয়নিক কঠিন পদার্থের ক্ষেত্রে NaCl, নুন, নুনের মধ্যে Na+Cl- আয়ন আছে। সো আয়নীয় কঠিন পদার্থ আয়ন দিয়ে তৈরি হবে। একই রকম ভাবে আণবিক কঠিনের উদাহরণ দেখতে পারি বরফ, কঠিন কার্বন ডাই অক্সাইড। বরফের মধ্যে কি আছে? জলের অণুগুলো আছে, জলের অণু আছে ওখানে, কিন্তু ওখানে পরমাণু নেই, আয়নও নেই। কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা ড্রাই আইস বলা হয়, কঠিন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড অণু দিয়ে সেই কঠিন কার্বন ডাই অক্সাইডের কেলাস তৈরি। এখন এবার দেখো সমযোজী কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণাগুলো কি? সমযোজী কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণা হচ্ছে অধাতব পরমাণু, যেমন হিরে, গ্রাফাইট, এগুলো কঠিন পদার্থ, কেলাসাকার কঠিন পদার্থ, হিরে, গ্রাফাইট, ফুলারিন। তো এদের ক্ষেত্রে কিন্তু অণু থাকে না, গঠনকারী কণাগুলো আয়নও থাকে না। এদের ক্ষেত্রে গঠনকারী কণাগুলো হচ্ছে পরমাণু দিয়ে তৈরি। আর ধাতব কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ধাতু, লোহা, পিতল, লোহা, সীসে, কপার, সেগুলোর ক্ষেত্রে অসংখ্য ধাতু আছে, সেগুলো ধাতব পরমাণু আছে আর ইলেকট্রন আছে। এদের বৈশিষ্ট্য হচ্ছে, ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে ধাতব বন্ধনের ক্ষেত্রে, আহ, ধাতব কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণা হচ্ছে ধাতব ক্যাটায়ন। এখানে হচ্ছে ধাতুগুলো ক্যাটায়নিক ফর্মে থাকে, প্লাস ফর্মে থাকে এবং ইলেকট্রন গুলো থাকে, এদের মধ্যে আকর্ষণ বল থাকে। সেকেন্ড পয়েন্ট দেখি, গঠনকারী কণাগুলোর মধ্যে কি ধরনের আকর্ষণ বল কাজ করছে। আণবিক কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা হচ্ছে লন্ডন আকর্ষণ বল এবং ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। আয়নীয় কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণাগুলোর মধ্যে আকর্ষণ বল হচ্ছে, যেহেতু এরা আয়ন, প্লাস মাইনাস আয়ন আছে, সেজন্য তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, এই জন্য এরা খুবই শক্ত হয়। হ্যাঁ, স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে তীব্র। সমযোজী ক্ষেত্রে সমযোজী যৌগ, তো এখানে সমযোজী বন্ধন উপস্থিত। ধাতব কঠিন পদার্থের ক্ষেত্রে ধাতব বন্ধন দেখা যায় কাদের মধ্যে? ধাতব আয়নগুলোর মধ্যে। এদের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ধাতব কঠিন পদার্থের ক্ষেত্রে ধাতব আয়নগুলো
ইলেকট্রনের মধ্যে ভেসে বেড়ায়, ওখানে ধাতব পরমাণু থেকে অসংখ্য ইলেকট্রন বেরিয়ে যায়, সেগুলো বেরিয়ে ওই ধাতব কঠিন পদার্থের মধ্যেই ঘুরে বেড়ায়। আর ধাতব আয়নগুলো ওই ইলেকট্রনের মধ্যে সেই কি বলবো ঘুরে বেড়ানোর মতো। হ্যাঁ, ধাতব কঠিন পদার্থের ক্ষেত্রে। এখন গলনাঙ্ক, আণবিক কঠিনের ক্ষেত্রে গলনাঙ্ক একটু কম হয়, যেমন বরফের গলনাঙ্ক বা কঠিন কার্বন ডাই অক্সাইডের গলনাঙ্ক কম হয়, কিন্তু আয়নীয় কঠিন পদার্থগুলো যেহেতু খুবই শক্ত হয় স্থিরতড়িৎ আকর্ষণ বলের জন্য, এদের গলনাঙ্ক অনেক বেশি। সমযোজীদের ক্ষেত্রেও অতি উচ্চ গলনাঙ্ক, যেমন হিরে, সিলিকন কার্বাইড, কার্বোরান্ডাম। হ্যাঁ, সেই এদের গলনাঙ্ক খুব উচ্চ মানের হয় সমযোজী কঠিন পদার্থের ক্ষেত্রে। এবং ধাতব কঠিন পদার্থ, এটাও জানি আমরা, ধাতব কঠিন পদার্থের কিছু ধাতুর কাছে যাদেরকে গলনাঙ্ক একটু নিম্ন হয়, আর তাদের কিছু হচ্ছে উচ্চ হয়। তো এদের গলনাঙ্ক নিম্ন থেকে উচ্চ মানের হয় ধাতব কঠিন পদার্থের ক্ষেত্রে। তারপর হচ্ছে তড়িৎ পরিবাহিতা, যেহেতু আণবিক কঠিন পদার্থ অণু দিয়ে তৈরি, পরমাণু নেই, আয়নও নেই। তো যেহেতু আয়ন না থাকলে আমরা জানি কি হবে, আয়ন না থাকলে বা মুক্ত ইলেকট্রন না থাকলে তড়িৎ পরিবহন করতে পারবে না। সেই জন্য আণবিক কঠিন পদার্থগুলো তড়িতের কুপরিবাহী, কারণ এদের ক্ষেত্রে কোনো আয়ন বা ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন নেই। আয়নীয় কঠিন পদার্থ আয়ন দিয়ে তৈরি, প্লাস মাইনাস আয়ন আছে, এই আয়নগুলো থাকার জন্যই এরা, আয়নীয় কঠিন পদার্থগুলো গলিত অবস্থায় অথবা জলীয় দ্রবণে, মনে রাখতে হবে কঠিন অবস্থায় এরা করতে পারে না, কারণ কঠিন অবস্থায় আয়নে আয়নগুলো তীব্র আকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকে, তারা ফ্রিলি দৌড়াদৌড়ি করতে পারে না। সেই জন্য আয়নীয় কঠিন পদার্থগুলো তড়িতের উত্তম সুপরিবাহী হয়, কখন, যখন গলিত বা তরলে দ্রবীভূত অবস্থায় থাকে। সমযোজী কঠিন পদার্থের ক্ষেত্রেও কোনো আয়ন নেই, এরাও তড়িতের কুপরিবাহী। ধাতব কঠিন পদার্থগুলো তড়িতের সুপরিবাহী, একটাই কারণ হচ্ছে এদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে। কি থাকে? মুক্ত ইলেকট্রন। সেই ইলেকট্রনগুলো এদের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে। তো উদাহরণটা আমি আগেই বলে দিচ্ছি। আরেকটা জিনিস এইখানে উদাহরণটা বলা হয়নি, কেলাসাকার কঠিন পদার্থ, অনিয়ত্তাকার কঠিন পদার্থের উদাহরণগুলো বলা হয়নি। কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ হচ্ছে যেমন নুন, হিরে, হ্যাঁ, গ্রাফাইট। আর অনিয়ত্তাকারের ক্ষেত্রে কাঁচ, রাবার, প্লাস্টিক, এগুলোও কঠিন, কিন্তু এগুলো অনিয়ত্তাকার, কাঁচ, রাবার, প্লাস্টিক। এখন হচ্ছে কেলাস। কেলাস কাকে বলে? কেলাস হচ্ছে ওই যে নুন যদি নিই, নুনের দানাগুলো একটা একটা সুন্দর দানা থাকে। হ্যাঁ, এরকম অনেক কঠিন পদার্থ আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা গঠন হলেও কিন্তু ওই দানা দানা সুন্দর একটা গঠন থাকবে। তো নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে। এবং সেই যেমন নুনের ক্ষেত্রে, নুন তো স্কোয়ারের মতো দেখতে, বড় স্কোয়ার মানে লুডোর ছক্কার মতো, সেক্ষেত্রে কতগুলো তল থাকে, কটা ছটা তল থাকে। হ্যাঁ, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ থাকবে, এবং সমসত্ব কঠিন, হোমোজিনিয়াস সমস্ত, এই সমস্ত কঠিন পদার্থের ক্ষেত্রে, কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে সমস্ত অংশের বৈশিষ্ট্য একই রকম হয়। সেই জন্য এদের সমস্ত কঠিন পদার্থ, যার সর্বাংশে কঠিন পদার্থ কণাগুলো, কঠিন গঠনকারী কণাগুলো, যে সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়নও হতে পারে, সুষমভাবে, সুন্দরভাবে এবং পর্যায়ক্রমে, যেমন এখানে ছবিতে দেখা যাচ্ছে দ্বিমাত্রিক কেলাস জালকে সুন্দরভাবে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা সজ্জিত আছে কণাগুলো, সেই সুন্দরভাবে পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তাকে ক্লাস বলে। তো ক্লাস কাকে বলে? নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ, যার সর্বাংশে গঠনকারী কণাগুলির, অণু, পরমাণু বা আয়ন যাই হোক, সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকবে, তাকে ক্লাস বলে। এখন এটা যেমন নুনের দানা, চিনি, ওগুলো হচ্ছে কেলাস, এক একটা কেলাস। হ্যাঁ, কিন্তু ওই একটা নুনের দানা মানে এবার হচ্ছে আসি কেলাস জালকে। কেলাস জালক বা স্পেস ল্যাটিস, ইংরেজিতে ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস বলে। তো ওই কেলাসের মধ্যে, নুনের কেলাসের মধ্যে বা যে কোনো কঠিন পদার্থের কেলাসের মধ্যে কণাগুলো সুন্দরভাবে সজ্জিত থাকে। সেটা কিভাবে থাকে, আমি একটা খাতার পেজের ওপর দ্বিমাত্রিক ভাবে দেখানো হয়েছে, যে ডট 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 দিয়ে লিখেছি এবং সুন্দরভাবে দেখিয়েছি। হুম, তো কেলাস গঠনকারী কণাগুলো দ্বিমাত্রিকভাবে সুষম ও পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত হয়ে সমগ্র কেলাস গঠন করে। এখানে একটা কেলাস দিয়েছি। এই এই যে কেলাসের এইরকম একটা কেলাসকে, যে কোনো পদার্থের, কঠিন পদার্থের, কেলাসাকার কঠিন পদার্থের কেলাসকে এরকম ভাবে দেখানো যায়। হ্যাঁ, দ্বিমাত্রিক ভাবেও দেখানো যায়, ত্রিমাত্রিকও দেখানো যায়, কিন্তু খাতার পেজে তো ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল দেখানো সহজ নয়, সেই জন্য আমি আঁকতে পারিনি। তো এখানে দ্বিমাত্রিকটাই দেখিয়েছি, দ্বিমাত্রিক কেলাস, যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দেখানো হয়েছে, কিন্তু জেড অক্ষ বরাবর তো আঁকা খাতার যে অত সহজ নয়, সেজন্য দেখানো হয়নি। তো কেলাস জালক কি?
কেলাসের গঠনকারী কণা অর্থাৎ অণু, পরমাণু বা আয়নের অবস্থানগুলোকে আমি কি দিয়ে লিখেছি, একটা বিন্দু দিয়ে সূচিত করেছি। সেই বিন্দুগুলির যে সুষম ও পর্যায়ক্রমিক বিন্যাস পাওয়া যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট দূরত্বে পর পর পর্যায় বরাবর, যেমন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম ক্লাস 10-এ। হ্যাঁ, সুন্দর সজ্জা থাকবে, মোট মোট কথা পর্যায়ক্রমে বিন্যাস পাওয়া যায়, তাকেই ওই কেলাস চালক বা স্পেস ল্যাটিস বলা হয়। সো এটা একটা একটা যে কোনো একটা কঠিন পদার্থের কেলাস জালক, অর্থাৎ কেলাসকে জালকের আকারে দেখিয়েছি আমি, যেই জালকের মধ্যে ওই কেলাসের মধ্যে কণাগুলো কিভাবে আছে সেটা দেখানো হয়েছে। আর কেলাস জালকের এই প্রত্যেকটা বিন্দুকে এক একটাকে জালক বিন্দু বলা হয় বা ল্যাটিস পয়েন্ট বলা হয়। হ্যাঁ, আসলে কঠিন পদার্থের মধ্যে, কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে কণাগুলো কিন্তু এরকম দূরত্ব বজায় রেখে থাকে না, একটার সাথে একটা টাচে থাকে। আমি বোঝানোর জন্য, সিম্পলিফাই করার জন্য, বোঝানোর জন্য এগুলোকে এরকম ভাবে দূরত্ব বজায় রেখে রেখে সুন্দরভাবে দেখানো হয়। তো জালক বিন্দু কি, দেখা যাক। কেলাস জালকের মধ্যস্থ যে বিন্দুগুলো কেলাস গঠনকারী একক অর্থাৎ অণু, পরমাণু বা আয়নের অবস্থান নির্দেশ করে, সেই যে বিন্দুগুলোকেই জালক বিন্দু বলে, ওই পয়েন্টগুলোকে জালক বিন্দু বলে। এখন একক কোষ, এই যে আমি একটা জালক দেখলাম, কেলাস জালক বা স্পেস ল্যাটিস। হ্যাঁ, এই স্পেস ল্যাটিসে আমি দেখতে পাচ্ছি সুন্দরভাবে সজ্জা আছে। তো এই সজ্জাগুলোকে আমি যদি এরকম একটা করে বক্স করে দিই, এখানে দেখা যাচ্ছে একক কোষ লেখা আছে, ফিগার 1 ফিগার 2 দেওয়া আছে। ফিগার 1-এ আমি দেখতে পাচ্ছি একটা বক্স করে দিয়েছি। হ্যাঁ, এটা পুরো ডট ডটটা হচ্ছে বাঁদিকে যেটা ছবি আছে ফিগার 1, একটা কেলাস, তার মধ্যে একটা আমি ছোট বক্স করেছি। এবার দেখো এই বক্সটাকে যদি আমি বারবার রিপিট করি, যেটা ডান দিকের ছবিতে দেখা যাচ্ছে, তো বারবার যদি রিপিট এরকম করতেই থাকতাম, বারবার রিপিট করতে থাকতাম, দেখা যাচ্ছে একটা সময় আসবে পুরো ইয়ে, কেলাসটাকেই এরকম বক্স দিয়ে ঢেকে দেওয়া যাবে। হ্যাঁ, এই সম্পর্কে একটা উদাহরণ আমি বলি। একটা লোক এলো, সেই মানে পুরোনো দিনের, মানে কি বলবো, জঙ্গলে থাকে, ধরে না বনো মানুষ, সে কোনোদিন বাড়ি ঘর দেখেনি, দেওয়াল দেখেনি, কিছু দেখেনি। সে একটা গ্রামে বা এলাকায় ঢুকে পড়লো, দেখা গেল সেখানে বাউন্ডারি দেওয়া আছে, দেওয়াল গাঁথা আছে। হ্যাঁ, সে কি করলো, ঢুকতে হবে দেওয়ালে, দেওয়াল টপকে ঢুকতে হবে, সে দেওয়ালটা ভাঙতে শুরু করলো এবং ইঁটগুলোকে একটা একটা করে আলাদা করে রাখতে শুরু করলো। তো সমস্ত দেওয়াল ভাঙলো, ভেঙে ইঁটগুলোকে একটাও অর্ধেক করেনি, পুরো আস্তে আস্তে ইঁট ছিল, গোটা ইঁটগুলো আলাদা করে রাখলো। হ্যাঁ, দেখলো কি হলো, যে পুরো দেওয়ালটা ভেঙে দিল, ইঁটগুলো আলাদা হয়ে গেল। হ্যাঁ, আবার যদি সেই ইঁটগুলোকে সাজায় না, পুরো দেওয়ালটা আবার একই রকম হয়ে যাবে। তো ওই যে এক একটা ছোট ইঁট যেগুলো দিয়ে পুরো দেওয়ালটা তৈরি হয়েছিল, একটা আয়ত্তাকার দেওয়াল তৈরি হয়েছিল, সেই দেওয়ালের ছোট ইঁটগুলো এক একটাকে ওই ভাবতেই পারি আমরা একক কোষ। অথবা আমাদের শরীর কি দিয়ে তৈরি, কোষ, শরীর পুরো বডিটা অঙ্গ আছে, অঙ্গকে ভাঙলে কেলাস পাই, কেলাসকে ভাঙলে কোষ পাই, অর্থাৎ কেলাস বলছে, কলাকে ভাঙলে কোষ পাই। তো এক একটা কলাকে ভাঙলে ছোট ছোট যে কোষ পাই, সেগুলো যেমন, ঠিক তেমনি কঠিন পদার্থের ক্ষেত্রেও আমি একটা পুরো কেলাসকে ভাঙলে ছোট ছোট রকম আরো ওই ইটের মতো ছোট ছোট ঘর পেতে পারি আমি। সেই ঘরগুলোকে ওই কেলাসের ইউনিট সেল বা একক কোষ বলা হয়। যেমন একটা দেওয়াল, আয়তাকার দেওয়ালকে যদি পুরো গোটা ইট দিয়ে তৈরি হয়, গোটা ইটগুলোকে আলাদা আলাদা করে ভেঙে রেখে দিই, তা আবার যদি সেটাকে সাজাই, তাহলে পুরো দেওয়ালটা আবার একই রকম তৈরি হয়ে যাবে। সেই ইটগুলোকে ভাবতেই পারি ওই দেওয়ালের একক কোষ। হ্যাঁ, ওই ইটগুলোকে আমি জানি ওগুলোকে আবার টুকরো করা যাবে, তবে ভাঙবো না। একক কোষ হচ্ছে একই রকম ভাবে একটা বড় বিল্ডিং এর মধ্যে, ধরো বিজিএম এর একটা বড় বিল্ডিং, সেক্ষেত্রে ছোট ছোট বর্গক্ষেত্রের মতো অনেক ঘর আছে। তো ওই বর্গাকার অনেক ঘর নিয়ে পুরো বিল্ডিংটা তৈরি। তো এই ছোট ছোট বর্গাকার ঘরগুলোকে এক একটা একক কোষ ধরা যায়। হ্যাঁ, তো একক কোষ মানে এটা নয় যে ওর মধ্যে একটাই পরমাণু বা একটাই কণা থাকবে। হ্যাঁ, যেখানে ছবিতে দেখতে পাচ্ছ যে চৌকো চৌকো দিয়ে আছে, যেখানে চারটে কণা নিয়ে একটা কোষ। হ্যাঁ, চারটে কণা নিয়ে একটা কোষ রয়েছে। বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে একক কোষ বিভিন্ন হতে পারে, কিন্তু এখানে ফার্স্ট সংজ্ঞা করার জন্য আমি এটা দেখিয়েছি। তো একক কোষ কাকে বলে, কোনো ল্যাটিসের একক কোষ হলো উক্ত ল্যাটিসের একটি ক্ষুদ্রতম অংশ, সব থেকে ছোট অংশ, যে অংশটাকে বারবার ভাবে যদি আমি, বারবার, ক্ষুদ্রতম অংশ যেটাকে বারবার রিপিট করলে পুরো ক্লাসটা গঠিত হয়ে যাবে। হ্যাঁ, আর মনে রাখতে হবে যে ওই একক কোষটা এমন হবে যাতে পুরো, আমি যে ফিগার 1-এ পুরো একটা চৌকাকার একক ল্যাটিস এঁকেছি, কেলাস জালক,
কেলাস জালকটা ভালো করে দেখো, বিন্দুগুলো পুরোটা দেখো যেখানে যেখানে আছে। পুরোটা যদি দেখি, পুরোটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের মতোই। আর ছোট যে চৌকোটা করেছি সেটাও একটা বর্গক্ষেত্র। তো সবসময় ইউনিট সেলটা হয় যে ওই কেলাসটা, কেলাস কেলাসকে কিভাবে লেখা হয়, কেলাস জালকের আকারে এরকম বিন্দু দিয়ে কেলাসে কেলাস জালক দিয়ে লেখা হয়েছে। তো কেলাস জালক যেমন হবে, একক কোষটাও ওই ওই কঠিন পদার্থের ক্ষেত্রে তেমন হবে। হ্যাঁ, বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে একক কোষ বিভিন্ন হয়। সেই কঠিন পদার্থ ক্রিস্টালগুলো কেমন হয়, কোনো পদার্থের ক্ষেত্রে ক্রিস্টালগুলো নিমকির মতো হয়, কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে ছোঁচালো হয়। তো তাদের একক কোষগুলো ওরকম হবে। হ্যাঁ, তো যেমন নুনের ক্ষেত্রে স্কোয়ারের মতো, তো একক কোষগুলো ওরকম স্কোয়ারের মতো। তো কোনো ল্যাটিসের বা কৈলাস জালকের একক কোষ হলো উক্ত ল্যাটিসের একটি ক্ষুদ্রতম মূল বিন্যাস, যার প্রতিসাম্য বা সিমেট্রি বহিরাগত ল্যাটিসের অনুরূপ হয়। অর্থাৎ বহিরাগত ল্যাটিস মানে পুরো ল্যাটিসটা বা জালকটা যেমন দেখতে হবে, একক কোষগুলো তেমনি ওরকমই দেখতে হবে। এই জন্য বলা হচ্ছে যার প্রতিসাম্য বা সিমেট্রি দেখতে যেমন হবে এবং বাইরে থেকে আকৃতি কেমন হবে, পুরো কেশ, যেমন নুনের দানাগুলো যেমন, ওই একটা নুনের দানা মানে কিন্তু একটা একক কোষ নয়, ওর মধ্যে অসংখ্য ছোট ছোট একক কোষ আছে। হ্যাঁ, দিয়ে পুরো নুনের দানাটা তৈরি হয়েছে। নুনের দানা একটা ক্রিস্টাল। হ্যাঁ, ওর মধ্যে অর্থাৎ ওটাকে আমি এরকম কেলাস জালকের আকারে দেখাতে পারি, ওর মধ্যে ছোট ছোট অসংখ্য একক কোষ আছে। তো কোনো ল্যাটিসের একক কোষ হলো উক্ত ল্যাটিসের একটি ক্ষুদ্রতম অংশ, এটা মনে রাখতে হবে, এবং যার প্রতিসাম্য, যেটা দেখতে হবে বাইরে থেকে ওই ল্যাটিসটার মতোই অর্থাৎ কেলাস জালকের মতোই। এবং উক্ত ক্ষুদ্রতম বিন্যাসকে যদি সুষমভাবে পর্যায়ক্রমিকভাবে মানে এক এক করে যদি আমি ওইটাকেই রিপিট করতে থাকি, ছক টানতে থাকি, চৌকো করতে থাকি, বা কখনো কখনো আয়ত্তে ঘনের মতো টানতে থাকি, কখনো কখনো স্কোয়ারের মতো যদি করতে থাকি, সেটা বিভিন্ন একক ক্রিস্টালের ক্ষেত্রে বিভিন্ন হয়। তো এবং কি বলছে ওটা, এবং উক্ত ক্ষুদ্রতম বিন্যাসকে যদি সুষম ও পর্যায়ক্রমিকভাবে পুনরাবৃত্তি করা হয় তবে ল্যাটিসটা গঠিত হবে, অর্থাৎ পুরো ক্লাস জালকটা তৈরি হয়ে যাবে। এখানে একটা দেখতে পারো দ্বিমাত্রিক ল্যাটিসের একক একক কোষ দেখানো হয়েছে। তো এখানে ডট ডট দিয়ে একটা ল্যাটিস জালক এঁকেছে, ক্রিস্টাল জালক, যেখানে একবার ছক বর্গক্ষেত্র এঁকেছে, একবার হচ্ছে এই যে আয়ত্তঘনের মতো মানে সামুদ্রিকের মতো এঁকেছে, যেটা বি দিয়ে দেখা হয়েছে, সি দিয়ে একটা ছক এঁকানো হয়েছে, আর একটা ডি দিয়ে। তো এতগুলো ছকের মধ্যে এই যে পুরো ডট 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 দিয়ে একটা জালক লেখা হয়েছে, কেলাস জালক, তার মধ্যে একক কোষ কোনটা, এখানে একক কোষ হবে এটা। কারণ এটা হচ্ছে চৌকো, আর পুরো ল্যাটিস জালকটা যদি কেলাস জালকটা ধরো, সেটাও একটা বর্গক্ষেত্রের মতো। হ্যাঁ, কিন্তু আমি বি কে নেবো না, কারণ কি, আমি বি যে ছবিটা আছে সেটা যদি আমি কি বারবার এরকমই রিপিট করো, দেখো পুরো ক্লাসের ক্ষেত্রে বর্ণনা করা যাবে না, অর্থাৎ কিছু ক্ষেত্রে কণাগুলো বাদ পড়ে যাবে। বারবার সাজাও। যদি ডি কে ধরো, ডি কে একটা করা হয়েছে, আর একটা ছক করা যাবে, কিন্তু 3 নম্বর ছকটা আর করা যাবে না, তাই অর্থাৎ দ্বিতীয় ছক করতে পারবো, তারপরে তিনটে কণা বাদ পড়ে যাবে। ওপরের দিকেও করলেও একই, তিনটে কণা বাদ পড়ে যাবে। ওপরের দিকে করলে হয়ে যাবে না, তাও তিনটে কণা বাদ পড়ে যাবে। হ্যাঁ, আর বাঁ দিকে যদি করি ডি কে নিয়ে, তো আর একটা ছক হবে এরকমই যতগুলো কণা আছে, কিন্তু সব জায়গায় রিপিট করা যাবে না। আর সব থেকে ছোট হতে হবে, এমন ভাবে সুষম হতে হবে, ক্ষুদ্রতম কিন্তু একে যদি বারবার রিপিট করতে থাকি, দেখা যাবে পুরো ক্লাসটাকে এরকম বিন্যাস করা যাবে। সি দিয়ে করলেও কিন্তু পুরো ক্লাসটাকে বর্ণনা করা যাবে না। যেহেতু এই কেলাস জালকটা একটা বর্গক্ষেত্রের মতো, সেই জন্য এর ক্ষুদ্রতম অংশটা এটা। এটাও বর্গক্ষেত্র, ডিটাও বর্গক্ষেত্র, কিন্তু এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, আর ডিটা সব থেকে ক্ষুদ্রতম নয়। হ্যাঁ, তো এখানে আমরা এটা হচ্ছে এই যে কেলাস জালকটার একক কোষ। আর ত্রিমাত্রিক ভাবে কেমন দেখানো হয়, খুবই খাতায় আঁকা খুব জটিল, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল কেলাস জালক, যেখানে ডট দিয়ে লেখা আছে, যেগুলো স্কোয়ারের কোনায় কোনায় যেগুলো আছে ওগুলো হচ্ছে কণা, কঠিন পদার্থ সৃষ্টিকারী কণাগুলো ওগুলো। হ্যাঁ, আর একটা ছোট, যেটা ছোট এই পুরো কেলাস জালকটা, এটা ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল একটা ছবি, পুরো ছবিটা হচ্ছে একটা ত্রিমাত্রিক কেলাস জালক। হ্যাঁ, যার ভেতরে একটা একক কোষকে দেখানো হয়েছে, হ্যাঁ, ত্রিমাত্রিক ভাবে। আর ওই কণায় যেগুলো গোল গোল বিন্দু দেওয়া আছে ওগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট বা ও কণা কেলাস সৃষ্টিকারী কণাকাগুলো। তো এখানে আবার দেখিয়েছি দ্বিমাত্রিক কেলাস জালক বিভিন্ন রকম প্রকৃতির হয়, যেমন এখানে প্রথমে হেক্সাগোনাল, তারপর আয়ত্তক্ষেত্রের। হেক্সাগোনাল কেলাস জালকের একক কোষের ক্ষেত্রে দেখো, জালকটাও, কেলাস জালকটাও হেক্সাগনের মতোই দেখতে, একটু বাঁকানো আছে, সোজা নেই। কিন্তু যেটা আয়ত্তক্ষেত্রের আছে, সেটা আয়ত্তক্ষেত্র যে একক কোষটা লেখা আছে সেটাই
একক এখানে আলাদা আলাদা করা আছে, মনে রাখতে হবে। হেক্সাগোনালের ক্ষেত্রে এত দূর শেষ, তারপরে শুরু হচ্ছে ক্ষেত্রাকার কেলাস জালক। হ্যাঁ, নিচে আবার বর্গক্ষেত্রাকার কেলাস জালক শুরু হয়েছে। হ্যাঁ, সব আলাদা আলাদা করে আঁকা হয়েছে। হ্যাঁ, এক পুরোটা নিয়ে এখানে কিন্তু একটা ক্লাস জালক নয়। এখানে প্রথমে হেক্সাগোনাল ক্লাস জালক লেখা হয়েছে, তারপরে আয়ত্তক্ষেত্রাকার ক্লাস জালক, তারপরে বর্গক্ষেত্রাকার ক্লাস জালক, তারপরে রম্বিক রম্বসের মতো দেখতে ক্লাস জালক, তারপর সামান্তরিক। তো বিভিন্ন প্রকৃতির কেলাস জালকের ক্ষেত্রে একক কোষটাও ঠিক ওই রকম হবে, যেমন পুরো কেলাসটা যেমন দেখতে হয়, অর্থাৎ যে কোনো কেলাসাকার কঠিন পদার্থের কণাগুলো যেমন দেখতে হয়, তাদের মধ্যে যে ছোট ছোট একক কোষগুলো থাকে না, সেগুলোও ঠিক ওরকমই দেখতে হয়। অর্থাৎ আমরা কণাগুলোর, কেলাসাকার কঠিন পদার্থের কণাগুলোর আকৃতি দেখে বলে দিতে পারবো যে ওর মধ্যে যে একক কোষগুলো আছে, সেই একক কোষগুলো কি প্রকৃতির একক কোষ। অর্থাৎ আয়ত্তক্ষেত্রাকার, না রম্বসের মতো, না বর্গক্ষেত্রের মতো, না হেক্সাগোনালের ক্ষেত্রে। এখানে একটা ছক দেওয়া হয়েছে যেখানে এটাও দেখতে পারো যে কেলাস জালক যেমন হবে, একক কোষগুলো ঠিক তেমন হবে। তো মনে রাখবে, স্ক্রিনশট নিয়ে নেবে, খাতায় পয়েন্টগুলো লিখে নেবে। হ্যাঁ, আজকের মতো এখানেই। নেক্সট ডে বাকিটা বিভিন্ন প্রকৃতির একক কোষের ডিফারেন্সিয়েশন করবো, ক্লাসিফিকেশন অফ ইউনিট সেল। থ্যাংক ইউ।